আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন করে শত্রুতা করলে পাকিস্তানকে তার অস্তিত্ব নিয়ে ভাবতে হবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বিহারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত গতকাল জোড়া সোনা জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন। যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক ঐতিহাসিক উদ্যোগের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী দেশজুড়ে ১,০০০-এরও বেশি সরকারি ITI এর আধুনিকীকরণের জন্য PM সেতু প্রকল্পেরও সূচনা করবেন। বিহারে পুনর্গঠিত নিশ্চয় স্বয়ং সহায়তা ভট্ট যোজনারও উদ্বোধন করবেন শ্রী মোদী। এর আওতায় ৫ লক্ষ স্নাতককে ২ বছরের জন্য ১,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এছাড়াও জননায়ক কর্পূরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয়ে শিল্পভিত্তিক এবং বৃত্তিগত শিক্ষামূলক পাঠ্যক্রম থাকবে। বিহতায় NIT পাটনার নতুন ক্যাম্পাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা এবং 4টি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যসূচি ও গবেষণামূলক কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কর্মসূচি রয়েছে তাঁর। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নবোদয় বিদ্যালয় ও একলব্য মডেল আবাসিক স্কুলের ১,২০০টি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করবেন। অন্যদিকে কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী ITI এর শীর্ষ স্থানাধিকারীদেরও সম্মানিত করবেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা যদি নতুন কোনো শত্রুতা তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের ভূগোলে থাকা অথবা ইতিহাস হয়ে ওঠার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। রাজস্থানের শ্রীগঙ্গানগরের কাছে সীমান্তবর্তী গ্রামে গতকাল সেনা চৌকিতে তিনি পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে একথা বলেন। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। জওয়ানদের উদ্দেশ্যে ভাষণে জেনারেল দ্বিবেদী আরও বলেন যে অপারেশন সিন্দুরের প্রাথমিক সাফল্য ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির 9টি ঘাঁটি ধ্বংস করা। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অপারেশন সিন্দুরের তাৎপর্যপূর্ণ নামকরণ করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান অপারেশন সিন্দুরের সময় অসাধারণ কাজের জন্য 3 আধিকারিক এবং বেশ কয়েকজন জওয়ানকে সম্মানিত করেন। ভারত বলেছে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানকে অবশ্যই দায়ী হতে হবে। নতুন দিল্লিতে গতকাল বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রতিবাদের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানি বাহিনী নিরীহ নাগরিকদের উপর সেখানে নৃশংস অত্যাচার করছে সে খবরও পাওয়া গেছে। পাকিস্তান জোর করে বেআইনিভাবে এই অঞ্চল দখল করে রেখে সেখানকার সম্পদ ধারাবাহিকভাবে শোষণ করে চলেছে। পাকিস্তানের এই দমনমূলক নীতির স্বাভাবিক পরিণাম হিসেবে এটা নতুন দিল্লি মনে করে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নাগরিক সমাজের জোটের সঙ্গে আলোচনা করেছে। উল্লেখ্য, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলাকালীন পাক বাহিনীর গুলিতে অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পাকিস্তান সরকার পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সংরক্ষিত আসন বাতিল সহ কমিটির 38টি দাবি পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। 9ই অক্টোবর থেকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ তাঁর উপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় অনুমোদন করেছে। নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের আওতায় তালিবানদের সঙ্গে যুক্ত কয়েকজনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারি কাজ অথবা চিকিৎসার কারণে এই ছাড় দেওয়ার অনুমতি প্রস্তাবে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা রফতানি বর্তমানে 24,000 কোটি টাকা থেকে 2029 সালের মধ্যে 50,000 কোটি টাকায় পৌঁছবে। তিনি গতকাল হায়দ্রাবাদে বলেন, 11 বছর আগে প্রতিরক্ষা রফতানি ছিল মাত্র 600 কোটি টাকা। ভারত শীঘ্রই বিশ্বের উৎপাদন প্রতিরক্ষা ক্ষেত্র হয়ে উঠবে বলেও আত্মপ্রত্যয় ব্যক্ত করেন শ্রী সিং। डिफेंस सेक्टर में भी भारत सेल्फ रिलायंस की ओर तेजी से कदम आगे बढ़ा चुका है। विदेशों पर हमारी निर्भरता निरंतर कम होती जा रही है और इसी विजन को लेकर आज भारत एक सशक्त और वाइब्रेंट डिफेंस इंडस्ट्री खड़ा कर रहा है। हम अपनी सुरक्षा के लिए बहुत हद तक डिफेंस इंपोर्ट पर पहले निर्भर रहा करते थे, लेकिन आज हालत बदल रहे हैं। अब हर पुर्जे, हर हथियार, हर प्लेटफॉर्म पर गर्व से लिखा जा रहा है, मेड इन इंडिया।
প্রতিরক্ষামন্ত্রী কেন্দ্রীয় কয়লা খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডির উপস্থিতিতে হায়দ্রাবাদে 3 দিনব্যাপী জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন জিটো কানেক্ট প্রদর্শনীর উদ্বোধন করেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন দুদিনের সফরে গতকাল পাটনায় পৌঁছেছেন। সফরের প্রথম দিনে আজ তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করবে। এরপর কমিশন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। সমস্ত বিভাগীয় কমিশনার, পুলিশের আইজি, ডিআইজি, জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং পদস্থ জেলা পুলিশ কর্তাদের সঙ্গেও কমিশন বৈঠক করবে। সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের দলটি আগামীকাল বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ, মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ ও আইন বলবৎকারী সংস্থাগুলির বিভিন্ন কাজও পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটাররা তাদের অভিযোগ নিষ্পত্তির জন্য যাতে পর্যবেক্ষকদের কাছে সহজে পৌঁছতে পারেন তার ব্যবস্থা করতে হবে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের উপনির্বাচনের জন্য যেসব কেন্দ্রীয় পর্যবেক্ষক মোতায়েন করা হবে, শ্রী কুমার তাদের বলেছেন, নির্বাচনী পর্যবেক্ষকরা গণতন্ত্রের আলোকবর্তিকার মতো। তিনি পর্যবেক্ষকদের ভোট কেন্দ্র পরিদর্শনের নির্দেশ দিয়ে বলেছেন, ভোটারদের সুবিধার জন্য কমিশন সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে তার রূপায়ণ সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। আগামী মঙ্গলবার 7 অক্টোবর উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলটি রাজ্যে পৌঁছবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিহারের পাটনায় যাবেন। সেখানে তিনি মাখানা উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়াও রবি শস্য কর্মশালা ও কৃষি উপদেষ্টা সংক্রান্ত বৈঠকে পৌরোহিত্য করবেন তিনি। এরপর তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিগুলিতে রাজ্যের কৃষক ও অন্যান্য কৃষিদ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলি অংশগ্রহণ করবে। বিহারে রাজ্য সরকারি কর্মীদের জন্য 3% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। 10 লক্ষেরও বেশি রাজ্য সরকারি কর্মীর পাশাপাশি পেনশনভোগীরাও একই হারে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এবছর 1 জুলাই থেকে বর্ধিত এই ভাতা কার্যকর হবে। এই ভাতা বৃদ্ধির ফলে বিহারের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এখন 55% থেকে বেড়ে হল 58%। খবর শুনছেন আকাশবাণী থেকে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে। এর আওতায় 4টি A+ শ্রেণীর শহর দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই এবং 9টি A শ্রেণীর শহরে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং পরিষেবা শুরু করার জন্য নিয়মকানুন ও মূল্য নির্ধারণের বিষয়েও সুপারিশ করা হয়েছে। ট্রাই বলেছে, ডিজিটাল রেডিও ব্রডকাস্টিংয়ের স্বীকৃত মেয়াদকাল 15 বছর হওয়া উচিত। প্রসার ভারতীকে তার জায়গা ও ট্রান্সমিশন টাওয়ার বেসরকারি ব্রডকাস্টারদের সঙ্গে ভাগ করে নিতে হবে। এর জন্য ভাড়া ধার্য করার ক্ষেত্রে ছাড় দিতে হবে। ট্রাই আরও সুপারিশ করছে 4টি A+ ও 9টি A শ্রেণীর শহরের জন্য একই প্রযুক্তি ব্যবহার করে ফ্রিকোয়েন্সি নির্ধারণের পরিকল্পনার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া উচিত। শিশুদের মধ্যে যথাযথ মাত্রায় কফ সিরাপ ব্যবহারের বিষয়ে কেন্দ্র সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্দেশিকা জারি করেছে। 2 বছরের নিচে শিশুদের সর্দি কাশির ওষুধের প্রেসক্রাইব করা বা দেওয়া উচিত নয় বলেও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 5 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া এবং তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার উপর কড়া নজর রাখার কথাও বলা হয়েছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গতকাল জোড়া সোনা জয় করল ভারত। 2টি সোনা জয় করার ফলে ভারত পদক তালিকায় একাদশ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এলো। পুরুষদের হাই জাম্প T47 ফাইনালে ভারতের নিশাদ কুমার 2.12 মিটার লাফ দিয়ে নতুন এশিয়ান রেকর্ড করে সোনা জয় করেন। এছাড়াও 25 বছর বয়সী সিমরান মহিলাদের 100 মিটার স্প্রিন্ট T12 ফাইনালে 11.95 সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে সোনা জয় করেন। খবর শেষ করার আগে বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 62,000 কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন করে শত্রুতা করলে পাকিস্তানকে তার অস্তিত্ব নিয়ে ভাবতে হবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বিহারে রাজ্য সরকারি কর্মীদের জন্য 3% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত গতকাল জোড়া সোনা জয় করেছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।